আসসালামু আলাইকুম। আমন্ত্রণ দেশ ও জনপদের সংবাদে আপনাদের সঙ্গে আছে আমি হামিম জাবির এবং আমার সঙ্গে সাংকেতিক ভাষায় উপস্থাপনা রয়েছেন তানজিলা তারতুশি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে সোহেল রানাকে 5 লাখ ও স্বপ্না আক্তারকে 2 লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। আজ ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকিন এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আদালত তার পর্যবেক্ষণে বলেন, একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত এ মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ এবং ন্যায় বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। পর্যবেক্ষণে আরও বলা হয়, শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। নুরুল ইসলাম বাচ্চুর ক্যামেরায় রিপোর্ট আরিফিন মাসুদের। ঘটনায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে 1 জুন থেকে 4 জুন মাত্র 4 দিনে মামলার চার্জ গঠন, সাক্ষ্য গ্রহণ, আসামিদের সাফাই সাক্ষ্য এবং যুক্তিতর্ক শেষ হয়। রবিবার আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন বিচারক মাসরুর সালেকিনের আদালত। রায়ে এই বর্বরচিত ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন উভয়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। পরে সাংবাদিকদের ব্রিফ করেন মামলাটির রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু। বলেন, রায়ে সন্তুষ্ট তারা। মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় ডিসক্রিশনে উভয় আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। একই সাথে আসামি মোহাম্মদ সোহেল রানাকে 5 লক্ষ টাকা জরিমানা এবং স্বপ্না খাতুনকে 2 লক্ষ টাকা জরিমানা প্রদানের আদেশ দিয়েছে। আমরা প্রসিকিউশন পক্ষে রায়ে সন্তুষ্ট। তিনি বলেন, এই রায়ে দৃষ্টান্ত স্থাপিত হয়েছে যা নজির হয়ে থাকবে সরকার, রাষ্ট্র ও সমাজের কাছে। একই সঙ্গে অপরাধ করলে যে পার পাওয়া যাবে না তাও প্রমাণিত হয়েছে। মাননীয় ট্রাইব্যুনাল এই রায় ঘোষণার শুরুতেই বলেছেন যে শিশুদের অধিকার বা শিশুদের রক্ষা করা একটি রাষ্ট্রের মৌলিক উদ্দেশ্যগুলোর একটি, এবং আমাদের এই রাষ্ট্রেরও মৌলিক উদ্দেশ্যগুলোর একটি হলো আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম শিশুদের রক্ষা করা। কোনো শিশুর মধ্যে যদি এই ধরনের ন্যাক্কারজনক অপরাধ সংঘটিত হয়, তার ক্ষেত্রে কোনো ধরনের দয়া দাক্ষিণ্য না দেখিয়ে সিভিয়ার পানিশমেন্ট দিতে হবে, এবং তারই নিরিখে মাননীয় ট্রাইব্যুনাল তার স্বীয় বিবেচনায় এবং তার নিজস্ব জুরিসডিকশনে এই মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন উভয় আসামিকে। রায়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় অসন্তুষ্ট নন রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। এই আসামি এই কথিত চাঞ্চল্যকর ঘটনার সাথে এই সংশ্লিষ্ট নিজেই স্বীকার করেছে এবং সে ছাপা সাক্ষী দেয়নি। আমি যেহেতু সে ছাপা সাক্ষী দেয় নাই, তার মানে সে অপরাধী। যে অপরাধী প্রকৃত তার সাজা পেয়েছে, ন্যায় বিচার নিশ্চিত হয়েছে আমি মনে করি। সুতরাং সে অপরাধী বিচার পেয়েছে, আমি সন্তুষ্ট। শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার এই রায় কেবল একটি বিচারিক আদেশ নয়, এটি সমাজের বিবেক, মানবতা, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং আইনের শাসনের প্রতি এক গভীর ও কঠিন পরীক্ষার প্রতীক। রামিসা হত্যা বিচারের যে রায় এলো তাতে ন্যায় বিচারের জয় হলো আদালত পক্ষে। দ্রুত সময়ের মধ্যে এ রায় দেশের বিচার বিভাগের ইতিহাসে এক অনন্য নজির হয়ে থাকবে। পাশাপাশি শিশু রামিসার পরিবারের দীর্ঘশ্বাসের অবসান ঘটিয়ে কত দ্রুত এ রায় কার্যকর হয়, এখন সেটাই দেখার অপেক্ষা। আরিফিন মাসুদ, বিটিভি নিউজ, ঢাকা। শিশু রামিসা হত্যা মামলায় 2 আসামির মৃত্যুদণ্ডের রায়কে ঘিরে আদালত প্রাঙ্গণে দেখা যায় স্বস্তি, আবেগসহ মিশ্র প্রতিক্রিয়া। মানবাধিকার কর্মী, আইনজীবী থেকে সাধারণ মানুষ অনেকেই বলছেন, এই রায় শুধু একটি হত্যাকাণ্ডের বিচার নয়, শিশু নির্যাতনের বিরুদ্ধে সমাজের জন্য একটি দৃষ্টান্তমূলক শক্ত বার্তা। গোলাম কিবরিয়ার তোলা ছবিতে আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায়।
মাত্র ৮ বছরের ছোট্ট রামিসা, যে হাতে থাকার কথা ছিল বই, রং, পেন্সিল আর শৈশবের স্বপ্ন, সে হাতি থেমে গেছে পৈশাচিক নির্মমতায়। ছোট্ট সেই শিশুর নাম এখন শুধু একটি পরিবারের কান্না নয়, পুরো দেশের বিবেককে নাড়িয়ে দেওয়া এক বেদনার স্মৃতি। রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা এবং তার সহযোগী স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে উপস্থিত মানুষের প্রতিক্রিয়ায় উঠে আসে স্বস্তি, ক্ষোভ এবং দীর্ঘদিনের বিচারহীনতার বিরুদ্ধে নতুন সময়ের এক ধরনের প্রত্যাশা। যেহেতু 4 দিনের মধ্যে এই বিচার কার্য সম্পন্ন হয়েছে, আমার এটাই প্রত্যাশা যে রায়ও কার্যকর হয়ে যাবে দ্রুততম সময়েই, এবং আমি এটাও আশা করছি যে আসামি পক্ষ যদি হাইকোর্টও অ্যাপিল করে নেক্সট 7 দিনের মধ্যে, তো সেটাও হাইকোর্ট খারিজ করে দিবে। মানবাধিকার কর্মীরা বলছেন, দ্রুত সময়ে বিচার শেষ হওয়াটা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি এই রায় শিশু নির্যাতনের বিরুদ্ধেও দেবে শক্ত বার্তা। এটাতে আমরা সন্তোষ প্রকাশ করছি এবং আমরা এইটা অব্যাহত থাক এবং এটা যেন ঝুলে না যায়। এটার জন্য দরকার হলে বিশেষ বেঞ্চ গঠন করে এইরকম ধর্ষণ এবং এরকম হত্যার ঘটনাগুলোকে যেন নিষ্পত্তি করা হয়। আইনজীবীদের অনেকেই বলছেন, এই মামলার বিচারিক গতি দেশের বিচার ব্যবস্থার জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। বিশেষ করে শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত তদন্ত বিচার সম্ভব, সেই বিশ্বাস আরও জোরালো হয়েছে। অপরাধীদের কাছে মেসেজ যাবে, এই ধরনের অপরাধ করলে কোনো অপরাধী শাস্তির বাইরে থাকবে না এবং সবাইকে মৃত্যুদণ্ডের মতো দণ্ডিত হতে হবে। আদালত চত্বরে ইনফ্লুয়েন্সার ও সাধারণ মানুষের প্রতিক্রিয়াতেও উঠে আসে স্বস্তির কথা। যেটা চাইছিলাম সেটাই হয়েছে, শাস্তি চেয়েছি, সুষ্ঠু বিচার চেয়েছি, এমন একটা বিচার চেয়েছি যেটা দেখার পরে কোনো পুরুষ মানুষের মস্তিষ্কের কোনো কোণায় যেন এই জিনিসটা বাসা বাঁধতে না পারে যে এই ধরনের অপরাধ করার পরে পার পাওয়া যায়। আমরা অনেক খুশি হয়েছি, বলার বাইরে খুশি, যেমন বহুত খুশি। এরকম 2-1টা ফাঁসি দিলে মনে করেন হয়তো কোনো এলাকার মধ্যে দর্শন একটু কম হবে। রায় ঘোষণাকালে আদালতে উপস্থিত ছিলেন শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লা। অবুঝ সন্তান হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে দ্রুত এই রায় বাস্তবায়নের দাবি জানান তিনি। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা রামিসার বিচার দ্রুত হোক এবং দ্রুত থেকে দ্রুত সময়ের ভিতরে সেই রায় কার্যকর হোক এবং বাংলাদেশে আর কোনো রামিসা এই ধরনের ঘটনা না ঘটে। পূর্বে বাংলাদেশে ঘটে যাওয়া শিশু ধর্ষণ ও হত্যার বহু ঘটনায় বিচার নিয়ে প্রশ্ন এসেছে সামনে। সেই বাস্তবতায় রামিসা হত্যা মামলার এই রায় শুধু একটি মামলার নিষ্পত্তি নয়, বরং সমাজকে নাড়িয়ে দেওয়া এক বার্তাও বলে মনে করছেন অনেকেই। আর কখনো স্কুলে ফিরবে না রামিসা, ফিরবে না তার ছোট্ট পৃথিবীও। কিন্তু এই রায় যদি সমাজে ভয় তৈরি করে, বিচার ব্যবস্থায় আস্থা ফেরায় আর একটি শিশুকেও নিরাপদ রাখে, তবে সেটি হবে রামিসার জন্য সবচেয়ে বড় ন্যায় বিচার। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা। এদিকে আইন ও বিচার মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, বাংলাদেশের ইতিহাসে দ্রুততম সময়ে শিশু রামিসা হত্যার মামলার রায় হয়েছে। আইনি সব প্রক্রিয়া মেনে মাত্র 6 কার্যদিবসে এই মামলার রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ডেথ রেফারেন্স হিয়ারিংয়ের জন্য 7 দিনের মধ্যে হাইকোর্টে এই মামলার নথি যাবে। আজ সচিবালয় আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে রামিসা হত্যা মামলার রায়ের বিষয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এইসব কথা বলেন। মন্ত্রী বলেন, রামিসা, আসিয়া, রাকিব সহ স্পর্শকাতর কয়েকটি মামলা ফার্স্ট ট্র্যাকে নেয়ার চিন্তা করা হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের রায় 3 মাসের মধ্যেই উচ্চ আদালতে নিষ্পত্তি করা সম্ভব বলে জানান তিনি। আইনমন্ত্রী বলেন, শুধু আইন দিয়ে সবকিছুর সমাধান হয় না। সমাজ ব্যবস্থা থেকে এ ধরনের জঘন্য অপরাধ দূর করতে সামাজিক সচেতনতা ও সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, আগে এসব মামলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে যেত, এখন এগুলোকে বিশেষ অগ্রাধিকার দিয়ে বিচারের জন্য শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে শুধু শিশু ধর্ষণ ও সহিংসতার বিচার হবে। আমাদের আইনি বাধ্যবাধকতা আছে যে 7 দিনের মধ্যে এই ফাইল চলে যাবে ডেথ রেফারেন্স কনফার্মেশনের জন্য হাইকোর্ট ডিভিশনে। আমি যখন রামিসার এই ঘটনার বিষয়ে মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি, উনিও আমাকে বলেছেন সব ডেথ রেফারেন্সগুলোই খুব দ্রুত নিষ্পত্তি করার জন্য, এবং আমি এই বিষয়টা লেগে থাকব যাতে করে যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা এটা নিষ্পত্তি করার চেষ্টা করব। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে উচ্চ আদালতে শুনানি এগিয়ে আনতে অ্যাটর্নি জেনারেলকে সুপারিশ করা হবে।
তিনি বলেন, উচ্চ আদালতে দ্রুত রায় প্রদান করা হবে। আজ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। ৮ থেকে ১১ জুন ভারতে হতে যাওয়া বিজিবি, বিএসএফ, ডিজি পর্যায়ে বৈঠকে দুদেশের সীমান্তের বিদ্যমান সমস্যাগুলোর সমাধান গুরুত্ব পাবে। এসব সমস্যা সমাধানে কূটনৈতিক পর্যায়েও আলোচনা চলছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পুশিন ঠেকাতে সীমান্তে বিজিবি সক্রিয় রয়েছে। রামিসা হত্যাকাণ্ডের আসামি গ্রেপ্তার ও দ্রুত সময়ের মধ্যে চার্জশিট দেয়া সহ সাম্প্রতিক সময়ে দায়িত্ব পালনে বেশ কিছু সাফল্যের জন্য পুলিশকে পুরস্কৃত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যখন মৃত্যুদণ্ড দেয়া হয় কাউকে, সেটা ডেথ রেফারেন্স হিসেবে হাইকোর্টে শুনানি করতে হয়। হাইকোর্টে এরকম ডেথ রেফারেন্সের সংখ্যা, যেগুলো ডেট অনুসারে শুনানি হয়, আগেরটা আগে পরেরটা পরে হিসেবে। তবে ব্যতিক্রম হিসেবে দুই একটা ঘটনা হয়েছে। আমরাও এই বিষয়টা মাননীয় সুপ্রিম কোর্টের নজরে আনব এবং অ্যাটর্নি জেনারেল অফিসকে আমরা বলবো যাতে রামিসা হত্যার এই ডেথ রেফারেন্স শুনানিটা যাতে সিরিয়াল একটু এগিয়ে আনা যায় আইনানুগভাবে। তাহলে পরে ডেথ রেফারেন্স শুনানির পরে যদি মৃত্যুদণ্ড বহাল থাকে, তখন কার্যকর করার কোনো সময়ের বিলম্ব হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতা ভিত্তিক প্রযুক্তি নির্ভর এবং কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার কোনো বিকল্প নেই। আজ সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী। দেশের তরুণ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। শামসুল আলমের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সফর আলী খন্দকার। বর্তমান সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে তাল মিলিয়ে এবং কর্মমুখী শিক্ষার প্রসারে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজন কর্মমুখী ও টেকনিক্যাল শিক্ষা বিষয়ে শিক্ষকদের প্রশিক্ষণ কার্যক্রম। রোববার রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান বলেন, বর্তমান প্রেক্ষাপটে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তবভিত্তিক, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ শুরু করেছে সরকার। প্রযুক্তিগত বিপ্লব মোকাবেলায় সার্টিফিকেট নির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে বর্তমানে দক্ষতা ভিত্তিক, প্রযুক্তি নির্ভর এবং বাস্তব ও কর্মমুখী শিক্ষা ব্যবস্থার গড়ে তোলার মনে হয় কোনো বিকল্প নেই। এমন বাস্তবতায় বর্তমান সরকার অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ স্তর পর্যন্ত শিক্ষা কারিকুলামকে বাস্তব ভিত্তিক, বহুমুখী, কর্মমুখী এবং প্রযুক্তি নির্ভর করার কাজ ইতিমধ্যে শুরু করেছে। উচ্চ শিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে ক্যাম্পাস থেকেই ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি সহ নানা পদক্ষেপ গ্রহণের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। পরিস্থিতি বিবেচনা করে উচ্চশিক্ষা ব্যবস্থাকে বাস্তবমুখী করার লক্ষ্যে বর্তমান সরকার অ্যাপ্রেন্টিসশিপ, ইন্টার্নশিপ এবং ইন্ডাস্ট্রি একাডেমিয়া সহযোগিতা বাড়াতে কার্যকর পদক্ষেপ নিতে চায়। প্রাথমিকভাবে বিভাগীয় শহরগুলোতে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে স্থানীয় শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর সম্পর্ক স্থাপনের মাধ্যমে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হচ্ছে। সরকার ক্যাম্পাস থেকে ব্যবসায়িক উদ্যোক্তা তৈরি করারও বহুমুখী উদ্যোগ গ্রহণ করছে। এরই অংশ হিসেবে সরকার কলেজ এবং বিশ্ববিদ্যালয় ইনোভেটিভ বিজনেস আইডিয়া বাণিজ্যিকরণ করতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ায় সিড ফান্ডিং বা ইনোভেশন গ্রান্ট প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সরকার আশা করে এর ফলে অনেক আগ্রহী তরুণ উদ্যোক্তা নতুন এবং সৃজনশীল ব্যবসায়িক ধারণা বাস্তবায়ন করে দেশের অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন। শিক্ষার্থী থাকা অবস্থায় বাস্তব কর্মদক্ষতা অর্জনের ফলে একজন শিক্ষার্থী চাকরির জন্য অপেক্ষা না করে বরং নিজেই একজন এন্টারপ্রেনার হিসেবে আরো কয়েকজনের কর্মসংস্থান সৃষ্টি করতে সক্ষম হবেন। দেশের তরুণ সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, নিজেদেরকে যোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের নির্মাতা। দেশের তরুণ সম্প্রদায়ের প্রতি আমার আহ্বান, নিজেদেরকে যথাযোগ্যভাবে গড়ে তুলতে পারলে তোমরাই হবে আগামী দিনের সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশের
নির্মাতা। বাংলা এবং ইংরেজির পাশাপাশি তৃতীয় আরেকটি ভাষা শিখতে পারলে দেশে বিদেশে কোথাও আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কর্মসংস্থানের সমস্যা হবার কথা নয় ইনশাআল্লাহ। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমাদের যে অগ্রযাত্রা আমরা প্রত্যাশা করি সেই অগ্রযাত্রাকে কেউ ইনশাআল্লাহ রুদ্ধ করতে পারবে না। আসুন আমরা সবাই মিলে এমন একটি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি যা কিনা শুধু সনদ প্রদান করবে না, বরং দেশে দক্ষ মানব সম্পদও সৃষ্টি করবে, জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করবে। শিক্ষা শুধু চাকরিজীবী তৈরি করবে না, বরং তৈরি করবে নতুন উদ্যোক্তা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহাদি আমিন, শিক্ষা সচিব আব্দুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডক্টর এ.এস.এম আমানুল্লাহ এবং বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর অধ্যাপক লুৎফর রহমান। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে তুলে দেওয়া হয় একটি সম্মাননা ক্রেস্ট ও ফুলের চারা। শামসুল আলম, বিটিভি নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির তৃতীয় বৈঠক আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়। কমিটির সভাপতি স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বৈঠকে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে অংশগ্রহণ করেন। বৈঠকে আরও অংশগ্রহণ করেন কমিটির সদস্য, বিরোধী দলীয় নেতা মোহাম্মদ শফিকুর রহমান, ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মোহাম্মদ নুরুল ইসলাম, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, বিরোধী দলের উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, বিরোধী দলের চিফ হুইপ মোহাম্মদ নাহিদ ইসলাম এবং মোহাম্মদ নওশাদ জামির। বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশগ্রহণ করেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। সাধারণত বাজেট আলোচনার জন্য মোট 40 ঘণ্টা সময় নির্ধারণ করা হয়। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল 3টায় অধিবেশন অনুষ্ঠিত হবে এবং 9 জুলাই 2026 তারিখে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন সমাপ্ত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে প্রস্তাব করা হয় 27 থেকে 30 জুন এই 4 দিন প্রতিদিন 2 বেলা বৈঠক অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজনে অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যে কোনো বিষয় পরিবর্তনের সক্ষমতা স্পিকারকে প্রদান করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বা বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ বিকেলে। স্পিকার এম হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়। বৈঠকে আইনমন্ত্রী আসাদুজ্জামান রামিসা হত্যার সঙ্গে জড়িত 2 জনের মৃত্যুদণ্ডের রায় হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে আমরা রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িত 2 জন আসামি, মূল আসামি সোহেল এবং তার সহযোগী তার স্ত্রী, তাকে আদালতের মাধ্যমে মৃত্যুদণ্ডের রায় পেয়েছি। এর আগে প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের বিদ্যুৎ চাহিদা মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। তিনি বলেন, দেশে বিদ্যুতের কোনো ঘাটতি নেই। এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান সরকার গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ করছে না। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করে চলেছে। গণমাধ্যম নিজ গতিতে চলে এবং গণমাধ্যম স্বাধীন। আমরা কোনো হস্তক্ষেপ বিগত সরকারের সময় আমরা দেখেছি ফ্যাসিস্ট আমলে গণমাধ্যমের কোন নিউজ করবে কোন নিউজ করবে না সেই বিষয়ে হস্তক্ষেপ করত। আমরা এই গণতন্ত্র সমুন্নত রাখার জন্য মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের নেতৃত্বে গণমাধ্যমের স্বাধীনতা আমরা নিশ্চিত করে চলেছি। এর আগে সংসদের শুরুতে বাজেট অধিবেশনের জন্য 5 সদস্যের সভাপতি মণ্ডলীর মনোনয়ন দেওয়া হয়েছে। প্যানেল সদস্যরা হলেন সেলিনা রহমান, এম ওসমান ফারুক, জয়নুল আবেদিন, মোহাম্মদ শাহজাহান এবং শাহজাহান চৌধুরী। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে তারা সংসদের অধিবেশনে সভাপতিত্ব করবেন। শেষ খবর পাওয়া পর্যন্ত সংসদ অধিবেশন চলছিল।
পরিসংখ্যান ব্যুরোকে ব্যবহার করে আর্থিক খাতে তথ্য ম্যানিপুলেশনের মতো ভয়াবহ কাজ করেছে আওয়ামী লীগ সরকার। এমনটা জানিয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, কমিশন গঠন করে ব্যাংক খাত পুনর্গঠন করা হবে। সকালে রাজধানীতে এক সেমিনারে তিনি এসব কথা বলেন। বিস্তারিত ইকবাল ফরহাদের রিপোর্টে। ব্যাংক খাতে সুশাসন ও গণমাধ্যমের ভূমিকা শিরোনামে সেমিনারের আয়োজন করে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম। সংগঠনটির মিলনায়তনে এ আয়োজনে বিশেষজ্ঞরা গ্রাহকদের অনাস্থা তৈরি না করে আর্থিক খাতের সঠিক তথ্য তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। তথ্যমন্ত্রী বলেন, অর্থনীতির ভুল চিত্র দেখিয়েছিল আওয়ামী লীগ সরকার। যে রাষ্ট্র স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে ব্যবহার করে তার কাঙ্ক্ষিত একটা পলিটিক্যাল রেটরিককে দেওয়ার জন্য সে ইনস্ট্রুমেন্ট হিসেবে ব্যবহার করছে স্ট্যাটিস্টিক্স ব্যুরোকে। একটা রাষ্ট্র কতটা নিম্ন পর্যায়ে হলে পারে এবং তার পরিচালনাকারীরা কতটা গণবিরোধী হলে পরে এই পরিমাণ ম্যানিপুলেশন করতে পারে। আমার যেহেতু এই পরিসংখ্যান দেখাতে হবে, সেই কারণে আদমশুমারিটা এরকম হইতে হবে। আমার যেহেতু এখন ঘুমের দরকার, সেই কারণে এখন বলতে হবে সূর্য উঠে নাই। আমার যেহেতু এখন অপরাধ করতে হবে, সেই কারণে এখন দিবালোকে বলতে হবে এখন রাত্রি। এই অপরাধগুলি যখন আপনারা বলছি বা আমরা যখন আলোচনা করছি, তখন তো আর কোনো জিন পরিতে করে নাই। রক্ত মাংসের মানুষরাই তো এই সমস্ত দায়িত্বে পদে পদে ছিলেন। তখনও তো পদ ছিল, বাংলাদেশ ছিল, গভর্নর ছিল, সরকার ছিল, রাষ্ট্র ছিল, গণমাধ্যম ছিল, কিন্তু এগুলি কিন্তু হয়েছে। সুশাসন ও জবাবদিহিতার অভাবে ব্যাংক খাত নাজুক হয়েছিল জানিয়ে এ বিষয়ে গণমাধ্যমকে প্রকৃত আয়নার ভূমিকা পালন করার আহ্বান জানান তথ্যমন্ত্রী। গণমাধ্যমের মতো আয়না যদি গঠন প্রক্রিয়ার দিক থেকে কোয়ালিটেটিভ কনফার্মেশন না থাকে, তাহলে কিন্তু শুধুমাত্র আয়না হলেই যে সঠিক চেহারা দেখা যাবে তা কিন্তু না, বরঞ্চ আরো ডেঞ্জারাস। রাষ্ট্র যদি সুশাসন নিশ্চিত না করতে পারে বা সমাজ যদি না পারে, রাজনৈতিক প্রক্রিয়া যদি না পারে, তাহলে শুধু বিচ্ছিন্ন বিক্ষিপ্তভাবে গণমাধ্যমের উপস্থিতির কারণে একটা সুন্দর ব্যাংকিং খাতে সুশাসন বিরাজ করবে, এটা তো আশা করা যায় না। ব্যাংকিং খাতের মতো এরকম ক্ষেত্রে আমাদের সংস্কার, আমাদের পরিবর্তন, আমাদের মেরামত ইত্যাদি চিন্তাগুলিকে আমরা কমিশনের মধ্যে আনবই। কারণ এটা ছাড়া কিভাবে করব? এটা ছাড়া তো করার কোনো পথ নাই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের প্রেসিডেন্ট দৌলত আক্তার মালা, ফিনান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহার সহ আর্থিক খাতের পদস্থ ব্যক্তিরা। বক্তারা এস আলম গ্রুপ সহ আলিগার্ডদের দৌরাত্ম্য থেকে আর্থিক খাতকে সুরক্ষা দেওয়ার উপর জোর দেন। ইকবাল ফরহাদ, বিটিভি নিউজ, ঢাকা। ঢাকায় ফার্মগেটে গিয়াসউদ্দিন মিল্কি অডিটোরিয়ামে পরিবর্তিত বাংলাদেশে প্রবীণদের সহযোগিতা নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবিএম আব্দুস সাত্তার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন, প্রবীণরা সারা জীবনের শ্রম ও মেধা দিয়ে আজকের এই বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখেছেন। পরিবর্তিত এ নতুন বাংলাদেশে প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবং যথাযথ সহায়তা প্রদানের মাধ্যমে একটি ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব হবে। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল দেশ ও জনপদের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।